নমস্কার, ফিরে এলাম আবার টিম রকান কাশখান। আজকে আমরা কৌশিকের সঙ্গে ডিসকাস করব। আমার কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস মাথায় এসেছে, যেখানে মোমেন্টারি ক্রিটিক্যালিটি হ্যান্ডেল করা বা কিছু 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 সময় খুব ইন্টেন্স রিকোয়ারমেন্টস তৈরি হয় এভরিডে লাইফে। কখন কি আমরা সেই সমস্ত অসুবিধাগুলোর থেকে কি করে সাটল টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে ইস্যু রিজলভ করতে পারি, বা আনসার টু সাডেন প্রবলেমস, বাট ইন্টেন্স সাডেন অ্যান্ড ইন্টেন্স অ্যান্ড ক্রিটিক্যাল প্রবলেমস কি করে আমরা সেগুলোকে অ্যাড্রেস করতে পারি। আমি আজকে কৌশিকের থেকে সেগুলো জানবো। সো শুরু করছি আজকের দিনের আলোচনা। কৌশিক, কিছু কিছু পয়েন্টস আমি লিখে রেখেছি অ্যাবাউট আওয়ার ডেইলি লাইফ, যেগুলো নিয়ে আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। প্লিজ হেল্প মি অ্যান্ড এভরিওয়ান এলস আন্ডারস্ট্যান্ড যে এগুলো থেকে কি করে রিলিফ পাওয়া যায়। তো আমি কিছু পয়েন্টস লিখে রেখেছি যেগুলো আমি তোমার সঙ্গে একটু ডিসকাস করতে চাই। তুমি একটু আমাকে গিভ মি সাম ওয়ে আউট। I want to name this episode of ours as Pack of Hacks. So starting with our pack of hacks, তো আমার প্রথম কোয়েশ্চেন তোমার কাছে কৌশিক হচ্ছে, ঘুমের মধ্যে অনেক সময় না ঝট করে ঘাড়ে ব্যথা, প্রচন্ড ঘাড়ে যন্ত্রণা, ঘুম ভেঙে গেল, বা কাফ মাসলে ভয়ঙ্কর পেন, যেটা আমাদের পেটি ওয়েতে বলা বা নর্মাল দিন চলতি কথায় বলে হচ্ছে রগের উপরে রগ উঠে যাওয়া, সে ঘাড়েই হোক, পায়ের ডিম বা কাফ মাসলেই হোক। ঘুম ভেঙে গেল, ভীষণ যন্ত্রণা, ওরে বাবারে মারে করে কোনো রকমে কাটলো, কিন্তু পরের দিন অব্দিও সেই ব্যথাটা রয়ে গেল। কৌশিক, হাউ ক্যান আই অ্যাড্রেস দ্যাট? গিভ মি সামথিং যেটাতে আমি কুইক রিলিফ পেয়ে যাব। হ্যাঁ, এই পার্টিকুলার সাবজেক্টটা মানে ঘুমের মধ্যেই কেন হয়, ঘুমের মধ্যে হয় বলে সমস্যাটাও বেশি। তার কারণটা হচ্ছে এই যে যদি ঘুমের মধ্যে না হতো, ধরা যাক একটা মানুষ মুভমেন্টে আছে, তখন যদি হতো তাহলে হয়তো ম্যানেজেবিলিটিটা অনেক বেশি হতো, কাছাকাছি কোনো মেডিকেল হেল্প বা এই এই জাতীয় কিছু। ঘুমের মধ্যে গভীর রাত্রে মেডিকেল হেল্প পাওয়া একটু মুশকিলের ব্যাপার। পেইন রিলিভিং ট্যাবলেটস আমাদের সবার বাড়িতেই থাকে। সেটা মুশকিলটা কি হয় যে দুটো পার্টিকুলার পয়েন্ট আপনি বললেন, একটা হচ্ছে নকটার্নাল স্টিফনেস, যেটা রাত্রিবেলায় বেশিরভাগ আমরা দেখি, একটা সাডেন ইন্টেন্স পেইন, যেটা মানে ঘাড়টা ঘোরানোই যাচ্ছে। এবং শুধু ঘাড়টা ঘোরানো যাচ্ছে সেটা প্রবলেম নয়, প্রবলেম হচ্ছে যে ঘুমটা যে ওই ভাঙলো ওই পেনের জন্য, যে ঘুমটাও আর আসছে। কারেক্ট। আমি ফার্স্ট এইটা নিয়ে বলি, তারপরে কাফ মাসেলের ক্র্যাম্পে যাবো। রাইট। একদম প্রথমে যে কেন রাত্রিবেলা এই ধরনের স্টিফনেক হয়। রাত্রিবেলা এই ধরনের স্টিফনেক সাধারণত হয় আমাদের লাইং পশ্চাতে, পশ্চারাল একটা কোনো সমস্যা হয়। সেখান থেকে যেটা হয় সেটা হচ্ছে একটা অ্যাকিউট স্টিফনেক দেখা যায়, যেটা আদতে একটা মাসকুলার স্প্যাজম। এই মাসকুলার স্প্যাজমটা যেহেতু অ্যাকিউট, আর রাত্রের একটা সমস্যা অন্য জায়গায়। রাত্রে কেন এই পেইন গুলো যদি দিনের বেলা হতো তাহলে কি আমাদের এতটাই ইন্টেন্স লাগতো? না, লাগতো না। আমি একটা পার্টিকুলার পয়েন্ট বলছি, রাত যত গভীর হয় সাইকোলজিক্যালি কিন্তু আমাদের কনফিডেন্স লেভেলটা তত কমে। তার কারণটা আমাদের ইভলিউশনারি বায়োলজিতে লুকিয়ে আছে, যে রাত্রিবেলা আমরা অনেক বেশি আনসার্টেন ফিল করতাম। একটা সময় কেভের মধ্যে লুকিয়ে ঘুমানোটা আমাদের কাছে খুব সেফ মনে মনে হতো। সেটা না হলে পরে বাইরের যে কোনো অ্যাটাক, মানে যে কোনো ভায়োলেন্ট অ্যানিমেলের অ্যাটাক আমরা অ্যান্টিসিপেট করতাম। এই সব ব্যাপারগুলোর জন্য সাধারণভাবে রাত যত গভীর হয়, এটা হাজার হাজার বছর ধরে হয়ে এসছে, খুব চট করে এটা আমাদের মাথা থেকে বেরিয়ে যাবে না। তো এগুলো মানে সমস্ত, এগুলো জেনেটিক্যালি হ্যাঁ, এগুলো ইমপ্লাইড জেনেটিক্যালি হয়ে। ইমপ্লাইভড হয়ে এসছে। সুতরাং আমরা কিন্তু ন্যাচারালি যত রাত বাড়ে তত লেস কনফিডেন্ট হই। রাত্রে আরেকটা সমস্যা হচ্ছে এই যে আমরা কাউকে হেল্পের জন্য ডাকতে পারবো না, সেটাও জানি, সবাই ঘুমোচ্ছে, কাকে ডাকবো? তো এই যে কাউকে ডাকতে পারবো না, অ্যাক্সেসিবিলিটি কম, আমি চট করে গিয়ে পাড়ার ওষুধের দোকান থেকে একটা ওষুধ কিনতে পারবো না, এই জিনিসগুলো কনফিডেন্স কমায়। তো সাইকোলজিক্যালি আমরা রাত্রে লেস কনফিডেন্ট থাকি। পেইন শুরু হলে আরেকটু মেন্টালি ডাউন হয়ে যাই, কারণ জানি
যে ওই মুহূর্তে কোনো হেল্প হয়তো পাওয়া যাবে না। তো অ্যাডিং ইনসাল্ট টু ইনজুরির মতন যেটা হয় সেটা হচ্ছে এই যে পেনের যেটুকু যন্ত্রণা সেটা তো হচ্ছেই, হুম হুম তার সঙ্গে সঙ্গে যেটা হয় সেটা হচ্ছে যে এই হেল্প না পাওয়ার যে সমস্যাটা, এই ইন্টেন্স পেনের হাত থেকে রেহাই পাওয়ার জন্য একটা খুব সহজ উপায় আছে। একটা খুব ছোট্ট এক্সারসাইজ আমি দেখিয়ে দিচ্ছি। যখন স্টিফ নেক হয়ে যায় সাধারণত যেটা হয় সেটা হচ্ছে আমরা একটা দিকে ঘাড়টা ঘোরাতে পারি, আইদার ইন দ্য রাইট হ্যান্ড সাইড অর ইন দ্য লেফট হ্যান্ড সাইড। হুম এই যে হুম দুটো দিকে খুব স্মুথলি ঘুরলো, এইটাই তখন বন্ধ হয়ে যায় যে কোনো একটা দিকে, কারেক্ট, ইউনিডাইরেকশনালি বন্ধ বন্ধ হয়ে যায়। একদম। যেটা করতে হবে সেই মুহূর্তে সেটা হচ্ছে এই যে উঠে সোজা হয়ে বসে যেদিকে ঘাড়টা ঘুরছে না তার ঠিক উল্টো দিকে ঘুরিয়ে রাখতে হবে। ধরা যাক আমার ডান দিকটা এফেক্টেড, ডান দিকে পেইন আছে, ডান দিকে স্টিফনেকটা হয়েছে, ডান দিকে ঘাড়টা ঘুরছে না। সেই অবস্থায় আমি যেটা করব সেটা হচ্ছে বাঁ দিকে ঘুরিয়ে রাখবো। আচ্ছা, ঘুরিয়ে প্রাইমারিলি 10 সেকেন্ডস হোল্ড করবো। ওকে। 10 সেকেন্ডস হোল্ড করলে একটা ম্যাজিকের মতন জিনিস দেখা যাবে যে রেঞ্জ অফ মোশনটা ডান দিকে একটু বেড়ে গেল। আগে একদমই ঘুরছিল না, এবার একটুখানি ঘুরলো। আচ্ছা একটু আচ্ছা। ব্রেক দিয়ে আবার 15 সেকেন্ডস। এইবার দেখা যাবে রেঞ্জ অফ মোশন আরো কিছুটা বাড়লো। এইরকম যদি 4-5 বার করা যায় দেখা যাবে পেইনটা ক্রমশ কমছে, রেঞ্জ অফ মোশনটা ক্রমশ বাড়ছে। রেঞ্জ অফ মোশন 100% নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, অতক্ষণ সময় দিলে ঘুমটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। মিনিট 5-এর মধ্যে এই পদ্ধতিটাতে মোটামুটি ভাবে রেঞ্জ অফ মোশন 60-65% ক্লিয়ার হয়ে যায়। এবং তাতে ব্যথাটাও কমে যাবে। ব্যথাটা অনেকটা কমে যায়, অনেকটাই কমে যায়। তো রেঞ্জ অফ মোশন ক্লিয়ার হচ্ছে মানে পেইনটা কমছে বলেই রেঞ্জ অফ মোশনটা ক্লিয়ার হচ্ছে, আদারওয়াইজ হতো না। তো এইভাবে এটাকে ফিক্স করা যায় খুব ইজিলি। আচ্ছা কৌশিক, এই যে যখন আমরা উল্টো দিকে ঘাড়টা ঘোরালে, হুম মানে আমার বাঁদিকে ব্যথা হলো, হুম আমি এরকম ঘাড়টা ঘোরালাম, হুম 10 সেকেন্ড ওয়েট করে আবার সোজা করলাম। হুম। এই যে যখন ঘোরাচ্ছি, ডু আই হ্যাভ টু ডু এনি কাইন্ড অফ ব্রিদিং টেকনিক, মানে শ্বাস ধরে না, রাখা, শ্বাস না এখানে নেওয়া? ব্রিদিংটা লাগবে না। আপনি নেক্সট যে প্রবলেমটা বললেন যেটা নকটার্নাল কাফ মাসল ক্র্যাম্প, যেটাকে খুব মানে চালু ভাষায় বলাই হয় যে পায়ে ক্র্যাম্প। আর পায়ে ক্র্যাম্প রাত্রিবেলায় কেন হয়, রাত্রিবেলা ম্যাক্সিমাম ক্ষেত্রে রাত্রিবেলা হয়, এটা এটা আমরা দেখি। এই রাত্রিবেলা কেন হয় তার মেইন কারণটা হচ্ছে এই যে সম্ভবত আমরা শোয়ার আগে যথেষ্ট জল খাইনি, আচ্ছা। কোনোভাবে সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্সটা গন্ডগোল হয়েছে, এটাই সব থেকে কমন রিজন। এছাড়া আরো কিছু নিউরোলজিক্যাল রিজন আছে, কিছু কিছু ড্রাগের সাইড এফেক্ট থেকে হয়, সেগুলো স্পেশাল রিজনস, আমি সেগুলোকে সরিয়ে রাখছি কারণ ওগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় না। যেটা হয় সেটা হচ্ছে যে জল কম খাওয়া থাকে, আমাদের অত খেয়াল থাকে না। ফার্স্ট এপিসোডে আমি হাইড্রেশন নিয়ে একটু বলেছিলাম, হাইড্রেশনটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। হুম তো হাইড্রেশন যেদিন হয়তো ভালো হলো না বা কোনো কারণে হয়তো একটা দিনে খুব প্রফিউজলি কেউ সোয়েট করেছে, জল ঠিকঠাকই খেয়েছে, যেরকম হয়তো সারাদিনে খায় সেই রকমই খেয়েছে, মেজারমেন্টটা ঠিক আছে, কিন্তু সোয়েটিংটা যেহেতু বেশি হয়ে গেছে তার জন্য লুজ করেছে বেশি, ফলে একটা ডেফিসিট তৈরি তৈরি হয়ে গেছে। এটা কোনো একটা দিন হতেই পারে, সেদিন হয়তো এটা হবে। আচ্ছা। তো এই হ্যাঁ, মানে জেনারেলি যেদিনকে কাজ বেশি হয় হুম বাড়িতে, বা হুম হুম যারা বাচ্চারা খেলতে গিয়ে হুম হুম বেশি খেলে হুম ফেলেছে হুম সারাদিন হুম, রোদের মধ্যে, একদম একদম তাদের এটা ভীষণ হয়। একদমই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো এখানে ব্রিদিং এর একটা রোল আছে, কারণ ওই যে স্প্যাজমটা হয়, গ্যাস্ট্রোকনোমিয়াস আর সোলিয়াস এই দুটো মাসল মিলিয়ে অ্যাকচুয়ালি আমাদের কাফ মাসলটা, ওই জায়গায় যে অ্যাকিউট স্প্যাজমটা হয় মেইনলি গ্যাস্ট্রোকনোমিয়াস এর উপর, ওটা কিন্তু এতটাই পেইনফুল যে ওটাকে ঠিক করা খুব মুশকিলের ব্যাপার। মানে ওই সময় কোনোভাবে একটা আমরা ইভেন এটাও দেখি যে মাসল রিল্যাক্সেন্ট যে মেডিসিন গুলো সেগুলো ওই কন্ডিশনে ইমিডিয়েটলি রিলিফ দিতে পারে না। আচ্ছা। হুম, ঘুমটার কি হবে, ওইরকম একটা অ্যাকিউট পেইন হলে তো ঘুমটা মানে এট দ্য ফার্স্ট প্লেস নষ্ট হয়ে যায়। সেটা উম, মানে অ্যাকচুয়ালি যদি ক্ষতি বলা যায় সেটাই ক্ষতি। তার কারণ ওই পেইনটা হয়তো পরের দিন সকালবেলা অনেকটা রিলিফ হয়ে যাবে, 24 ঘন্টার মতন থাকে পেইনটা, কিন্তু সাবসাইড করতে করতে। তো মেইন ক্ষতিটা হচ্ছে রাত্রের ঘুমটা নষ্ট হয়ে যায়। এই রাত্রের ঘুমটা নষ্ট হলে পরের দিনের কাজকর্মের বিরাট হুম। সমস্যা। তাহলে কি করা যায়, তখন আবার এরকম সোজা হয়ে বসতে হবে চেয়ারে বা বিছানার সাইডে, বসে একটা ডিপ ইনহেল নিতে হবে। ডিপ ইনহেল মানে শ্বাসটা ভিতরে নিলাম। একদম নিয়ে মুখ দিয়ে
তারপরেই খুব স্লোলি এক্সেল করতে হবে। এক্সেলেশনটা যত লম্বা হবে মাসল রিল্যাক্স তত তাড়াতাড়ি হয়। আচ্ছা। একটা ছোট সাইকোলজিক্যাল হ্যাক এর মধ্যে আছে, সেটা হচ্ছে এই যে এটা বেসিক্যালি বডির স্ট্রেস রেসপন্সের উল্টো দিকে যায়। মানে স্ট্রেস রেসপন্সকে অ্যাকচুয়ালি রিলিভ করে। একটা যে কোনো স্প্যাজম কিন্তু আদতে যে কারণেই হয়ে থাকুক, হয়তো মিনারেলস এর ডেফিসিট ডেফিসিটে হলো, হয়েছে, হ্যাঁ। কিন্তু মাসকুলার স্প্যাজম যেহেতু একটা অ্যাকিউট স্প্যাজম একটা পার্টিকুলার জায়গার মাসেলের টেনশনটাকে বাড়িয়ে দিয়েছে, বডি কিন্তু এটাকে থ্রেট হিসেবে দেয়। আর যখন কোনো পেইন শুরু হয় তখন আমাদের বডি কিন্তু সত্যি সত্যি অন্য মাসেল গুলোকে একটু শক্ত করে ফেলে। এটা একটা ফাইট অর ফ্লাইট মোড, আমরা হয়তো পরে এগুলো নিয়ে অনেক বেশি ডিসকাস করব। এই মোডটা একবার অন হয়ে গেলে তখন মাসকুলার স্প্যাজম যা ফিজিওলজিক্যাল কারণে হয়েছিল, সাইকোলজিক্যাল কারণে সেটার থেকে আরো বাড়ে। হুম। সুতরাং আমাকে কোথাও ওই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে। গট ইট। সাধারণভাবে এক্সেলের ডিউরেশন যখন ইনহেলের থেকে বেশি হয়ে যায় তখন আমাদের ফাইট অর ফ্লাইট মোড থেকে, মানে আমরা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের রেসপন্স থেকে বেরিয়ে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে যাই, যেটা রেস্ট অ্যান্ড ডাইজেস্ট। রেস্ট কথাটা ভালো করে খেয়াল করে রাখুন, কারণ আমরা ঘুমোতেই চাইছি। হুম, কারেক্ট। ব্যথা ব্যথা থেকে বেরিয়ে গিয়ে ঘুমোতেই চাইছি। একদম একদম। সুতরাং এইরকম পরপর 5টা ব্রিথ নিয়ে একটু বসে থাকতে হবে, শরীরকে একটু সময় দিতে হবে, দেখা যাবে পেইনটা হয়তো একটু কমছে, তারপর আবার 5টা ব্রিথ, ঠিক এই ম্যানারে। আমি আগেরটার ক্ষেত্রে যেরকম বলেছিলাম এটার ক্ষেত্রেও বলছি, এই ব্রিথ ওয়ার্কটা ডিউরেশন হবে 5 মিনিট মতন, তার বেশি করার কোনো প্রয়োজন নেই। দেখা যাবে এই 5 মিনিট একটু বিশ্রাম নিয়ে নিয়ে যদি পাঁচটা 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 করে ব্রিথ করা যায়, বেশ কিছু ব্রিথ 5 মিনিটে করে করে ফেলা সম্ভব। ওই 5 মিনিটটুকুই দরকার, ঘড়ি থেকে একদম 5 মিনিটটুকুই দরকার। তাহলে কিন্তু যথেষ্ট ভালোভাবে পেইনটা রিলিভ হয়ে যায়। তার কারণ আর কিছু না হোক, এই প্রতিটা ব্রিদে যখন এক্সেলটাকে স্ট্রেচ করা হচ্ছে, বডি রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোডে ঢুকে গিয়ে যেটা করে অ্যাট দ্য ফার্স্ট প্লেস, ও মাসলগুলোকে জেনারেলি রিল্যাক্স করতে শুরু করে দেয়। আচ্ছা। ঘুমটাও আস্তে 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 থাকে। এটা একটা খুব ভালো টেকনিক, ইনফ্যাক্ট যারা ইনসমনিয়ায় ভুগছেন তাদের ক্ষেত্রেও। এগুলো নিয়ে পরে আমরা ডিটেলসে হুম এপিসোড করব। হুম। তো আর এই অ্যাকিউট পেইনটা ও না স্টে করতে পারবে না একটা কারণের জন্য, সেটা হচ্ছে এই যে মিনারেল ব্যালেন্সটা কিন্তু ঠিক হলো না। মাথায় মাথায় রাখতে হবে রুট হুম কজ যেটা, হুম কেউ হুম। উঠে একটু জল খেয়ে নিতেই পারেন যদি সেটা কারণ হয়ে থাকে। আমরা এক্স্যাক্টলি জানি না ওই মুহূর্তের কারণটা কি। সম্ভবত এটা বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়, নাও হতে পারে। জল কেউ খেতেই পারেন, ওইটুকু তো অ্যাক্সেস আছে আমাদের, সেটা খেয়ে নিতেই পারেন। তাতে যদি মিনারেল লেভেলটা ঠিক হয়ে গেল তো হলো, হতেও পারে সেটা। ইনস্ট্যান্টানিয়াসলি যদি অতটা ঠিক হয় না, স্টিল হতে পারে সেটা। যদি নাও হয় সমস্যা নেই, কারণ ব্রেন এই কন্টিনিউয়াস ব্রিদিং এ 5 মিনিট ধরে যদি সত্যি কেউ এরকম পাঁচটা 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 করে একটু ব্রেক নিয়ে এরকম ভাবে ব্রিথ করে যায়, তাহলে ব্রেন যে রেসপন্সটা নেবে সেটা হচ্ছে এই যে এটা মাসল রিল্যাক্সিং এরই সময়, ও আচ্ছা। স্প্যাজমটাকে কাউন্টার করবে, ওকে। মাসল রিল্যাক্স করবে। আচ্ছা, তার মানে হচ্ছে যে খুব এফিশিয়েন্টলি ব্রিথটা করতে হবে। ব্রিদিং ইন ফ্রম দ্য নোজ, ব্রিদিং আউট ফ্রম দ্য মাউথ। এর এরকম ভাবে বলা যেতে পারে ইজিলি, মানে অ্যাজ আ লেম্যান আমি তোমায় জিজ্ঞেস করতে চাইছি যে আমি যদি কাউন্ট অফ 4 শ্বাস নিই আর কাউন্ট অফ 8 বা 9 নিঃশ্বাসটা ত্যাগ করি, ছাড়ি, তাহলে উইল দ্যাট বি দ্য কারেক্ট ওয়ে টু আন্ডারস্ট্যান্ড? 1:2 রেশিও, উইচ ইজ ফাইন। ওকে, উইচ ইজ অ্যাবসলিউটলি ফাইন। গট ইট। আচ্ছা, তাহলে আমরা ঘাড়ের জন্য হচ্ছে ফর দ্য স্টিফ নেক আমরা উল্টো দিকে ঘাড়টা নিয়ে যাচ্ছি, আবার একটু পরে 10 সেকেন্ড 10 সেকেন্ড পরে হোল্ড করে আবার ফিরিয়ে আবার আসছি। ফিরে আসছি। আর কাফ মাসেলের জন্য আমরা ব্রিদিং টেকনিকটা, উঠে বসছি, জল খেতে চাইলে জল খাচ্ছি, কিন্তু
ওই ব্রিদিংটা করে নিলে আর দুটোর এদের ক্ষেত্রেই এই যে ট্রিটমেন্টের প্রসিডিউরটা 5 মিনিট লাস্ট করবে, তার বেশি কিছু করার দরকার নেই। বুঝলাম, যদি বুঝতে হওয়ার পারলাম। হয় 5 মিনিটেই হবে। আচ্ছা, তাহলে এবার আমি তোমাকে নেক্সট কোয়েশ্চেনটায় যাচ্ছি। আমার সেটা হচ্ছে যে এই যে এই অবভিয়াসলি এই যে রগের ওপরে রগ ওঠা, যেটা বাংলায় বলে প্রচলিত, সেটার থেকে একটা না মানে আমি দেখেছি এটা অ্যাংজাইটি ক্রিয়েট হয়, পরের দিন সকালবেলা ঘুম ঘুম থেকে উঠে ও ব্যথাটা থাকে and all that। এই যে একটা সাডেন বাট ইন্টেন্স একটা অ্যাংজাইটি আন্ডার এনি সার্কামস্টেন্স, আমি প্রসঙ্গটা টানলাম হচ্ছে আমাদের পয়েন্ট 1 হ্যাকের থেকে, বাট ইন আ ডে টু ডে লাইফ প্রত্যেক দিনের যা টানাপোড়েন বা ওঠানামা, এভরিথিং এভরিডে, আমাদের কাজে যাচ্ছি, বাড়িতে থাকছি, যে যেই কাজেই রত কিনা, সবাই আজকাল একটুতেই অ্যাংশাস হয়ে পড়ি গিভেন দি এনভায়রনমেন্টাল সার্কামস্ট্যান্স। এই সাডেন অ্যান্ড ইন্টেন্স অ্যাংশাসনেস বা অ্যাংজাইটি, এটার উপরে তুমি কোনো গাইডেন্স বা হ্যাক আমাদেরকে বলতে পারো? প্রচুর প্রশ্ন পাই। এই সাডেন অ্যান্ড ইন্টেন্স অ্যাংজাইটি এত বড় প্রবলেম যে অন্তত দিনে একবারও এই সিচুয়েশন আসে না এমন মানুষ প্রায় নেই বললেই চলে। যে কোনো একটা খারাপ খবর, মানে যে কোনো মানুষের নিজের পক্ষে একটা খারাপ খবর দিনে একটা অন্তত আসেই আমাদের, মানে আমরা এত লাকি নই যে একটাও আসছে না। যে মুহূর্তে খবরটা আসে বা যে মুহূর্তে খবরটা পাই, কোনো না কোনো ভাবে একটা ভীষণ অ্যাংজাইটি হয়। কি এটা কেউ অস্বীকার করতে পারবে না। হঠাৎ করে হার্ট রেটটা বেড়ে যাওয়া, একটু ঘাম হওয়া, শরীরটা খারাপ লাগা, ভীষণ একটা খারাপ লাগার বোধ হওয়া যে কেন এটা হলো, আমার সঙ্গেই কেন হলো, এটা অবভিয়াস প্রশ্ন মনে আসে যে আমার সঙ্গেই কেন হলো। ওই সিচুয়েশনটা হেল্প করা যায় না খুব একটা। তো এবার মুশকিল হচ্ছে এই যে এই কমপ্লেক্স আরবান লাইফে এই ধরনের সাডেন অ্যাকিউট অ্যাংজাইটি কিন্তু একটা টোল নেয়। প্রত্যেকদিন আমরা ভাবি কিছুক্ষণ বাদে ঠিক হয়ে গেল, তো আমরা ভাবি ঠিক আছে, হয়তো ঠিকই আছে, হলো হলো, ওই সময় খারাপ লাগলো। আপনি লক্ষ্য করবেন আমরা প্রচুর ইম্যাচিওর ডেথের কথা শুনছি আজকাল। হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট বা হঠাৎ হার্ট অ্যাটাক এরকম শোনা শোনা যায়। শুনলেই তো টেকনিক্যালি কার্ডিয়াক অ্যারেস্ট না হার্ট অ্যাটাক সেটা আমরা জানি না, কিন্তু যাই হোক না কেন আমরা একজন করে মানুষ হারাচ্ছি আমাদের সমাজ থেকে, যাদের হয়তো ওই বয়স চলে যাওয়ার কথা আদৌ ছিল। এই ধরনের অ্যাংজাইটি পাইল্ড আপ হতে হতে গিয়ে একটা মৃত্যু কজ করবে, কোথাও না কোথাও গিয়ে একটা ডেথ কজ করবে। কারণ ইন্টারনাল সিস্টেম এর ওপর একটা বড়সড় টোল কিন্তু এই ধরনের অ্যাকিউট অ্যাংজাইটি নিয়ে নেয়, যেটা আমরা বুঝতে পারি না। এবং এটা কৌশিক, ইট ইজ নট অনলি অ্যাবাউট দি আরবান লাইফ, ইট ইজ অলসো অ্যাবাউট দ্য রুরাল লাইফ। মনে করো, মানে আমি দেখেছি অনেকের লোকেরা যারা গ্রামে থাকে বা একটু ইন্টেরিয়ারে স্মল টাউন থাকে, তাদেরও এই ছেলে বেরোলো বাড়ি ফিরলো না অ্যাংজাইটি, হাজবেন্ড বেরোলো কখন যে ফিরবে অ্যাংজাইটি, মায়েরা ছেলে খেলো কিনা ঠিক করে অ্যাংজাইটি, বিনা কারণেই অ্যাংজাইটি তৈরি হয়ে যায় আমাদের মানে সিরিয়াস রিজনও আছে, অনেক সিরিয়াস রিজনও আছে যেগুলো কিনা মানে আন্ডারলাইং একটা কোনো অ্যাংশাস রিজন সবসময় তৈরি আরো হচ্ছে। কিছু সিরিয়াস রিজন আছে যেগুলো হয়তো আমাদের ফেস করতে হয় না, কিন্তু ওনারা ফেস করেন, সেই অ্যাংজাইটি গুলো মারাত্মক। তো যাই হোক, আমি সবার জন্যই বলছি একটা খুব সহজ উপায় আছে এই ইন্টেন্স অ্যাংজাইটি থেকে, সাডেনলি যে ইন্টেন্স অ্যাংজাইটিটা তৈরি হলো, এক্ষুনি তৈরি হলো, সেখান থেকে বেরিয়ে আসা। সেটা হচ্ছে অ্যান্ড্রিউ হুবারম্যান বলে একজন নিউরোসায়েন্টিস্ট একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছিলেন, যে আমাদের বডির একটা সেলফ ডিফেন্স মেকানিজম আছে স্ট্রেসের এগেনস্টে। দীর্ঘশ্বাস ফেলা, এটা আমরা প্রচুর শুনে এসেছি যে কেউ দুঃখে দীর্ঘশ্বাস ফেললো, এরকম টাইপের ব্যাপার স্যাপার, মানে লিটারারি ওয়ার্কসও প্রচুর আছে। তো দীর্ঘশ্বাস কিন্তু একটা খুব ভালো থেরাপি, এটা বোধহয় কেউ জানেন না। দীর্ঘশ্বাস কিন্তু আমাদের বাঁচায়। আচ্ছা, দীর্ঘশ্বাসের এই মেকানিজমটা আছে কারণ যখন স্ট্রেস পাইল আপ হয় ভেতরে, শরীরের একটা সেলফ ডিফেন্স মেকানিজম এই যে শরীর একটা অদ্ভুত জিনিস করে, সেটা হচ্ছে ও দুবার ইনহেল করে। কেন দুবার ইনহেল করে তার কারণ আছে। পরপর দুবার ইনহেল করে কনসিকিউটিভলি। আসলে আমরা একটা ইনহেলে
প্রায় কেউ একটা ইনহেলে প্রায় কেউ ম্যাক্সিমাম অক্সিজেন নিতে পারি না। তো আহ, দুটো ইনহেল এই জন্য লাগে যে ও অক্সিজেনেশনটাকে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করে। দুটো ইনহেল একটা নর্মাল ইনহেলের থেকে বেশি অক্সিজেন শরীরে ঢুকবেই। তারপরে ওটাও যদিও থ্রু নোজই হয়, একটা লম্বা স্ট্রেচড এক্সহেল থ্রু নোজ হয়, দীর্ঘ শ্বাস, শ্বাসটা দীর্ঘ। আচ্ছা, তার মানে তো দুবার ইনহেল করলাম, একবার এক্সহেল করলাম। ব্রিদিংটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। ডাবল ইনহেল, the first one would be the longer one and the second one would be the shorter one. লম্বা একটা নিঃশ্বাস, খুব সহজ এটা করা। লম্বা একটা নিঃশ্বাস নিয়ে নেবো, যতটা পারি নিতে। তারপর দেখা যাবে আরেকটা ছোট্ট নিঃশ্বাসের মতন স্পেস রয়েই যাচ্ছে। ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে যারা রেগুলার ব্রিদিং এক্সারসাইজ করেন না, ম্যাক্সিমাম মানুষই করেন না, তাদের ক্ষেত্রে এই জিনিসটা ঘটবে। যারা খুব রেগুলারলি ভালো রেঞ্জের ব্রিদিং এক্সারসাইজ করেন বা প্রাণায়াম করেন, একমাত্র তারাই হয়তো একটা ইনহেলে ম্যাক্সিমাম অক্সিজেনটা নিয়ে নিতে পারবেন, এছাড়া আর প্রায় কেউ পারবেন। আচ্ছা, সুতরাং সেকেন্ড ব্রিথটার জন্য স্পেস একটু হলেও থাকবেই। ওই সেকেন্ড ব্রিথটা নিয়ে দেখা যাবে, তারপর আর কিছু নেওয়া যায় না ইনফ্যাক্ট, আর কি ওটাই ম্যাক্সিমাম ইনপুট হয়। তো সেখান থেকে মুখ থেকে আস্তে করে এক্সেল করব, যতটা স্ট্রেচ করা যায় ততটা আর কি, মানে শরীরের উপর স্ট্রেস না দিয়ে যতটা স্ট্রেচ করা যায়। এইটা খুব কম কাউন্ট, আমরা রিয়েলিস্টিক্যালি দেখি 5 থেকে 7টা এরকম ব্রিথ যদি কেউ করতে পারে, ইন্টেন্স অ্যাংজাইটি থেকে খুব ইজিলি বেরিয়ে আসা যায়। আচ্ছা, খুব আচ্ছা। ইজিলি, তখনকার মতন প্রায় ঘন্টাখানেক রিলিফ দিয়ে দেয়। চিন্তার প্যাটার্নটা হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়। খুব অদ্ভুত ব্যাপার, কিন্তু এটা হয়। না মানে এখন তুমি যখন দেখাচ্ছিলে, আমি তোমার সঙ্গে সাইড বাই সাইড প্র্যাকটিস করছিলাম, এন্ড আই এম ফিলিং মাচ অদ্ভুত একটা রিলিফ, একটা কিরম কাম, অনেক বেটার, অনেক অদ্ভুত কামনেস ব্যাপার সেটেল এটা। ইন অ্যান্ড্রু করলো। হুবারম্যান ঠিক বা ওনার হুবারম্যান ল্যাবের অন্য সায়েন্টিস্টরা এই যে শরীরের ন্যাচারাল সাইয়ের যে প্রসেসটা, সেটাকে মিমিক করে এটা তৈরি করেছেন। এটার নাম ফিজিওলজিক্যাল সাই। তো আমরা যে নর্মালি সাই করি, যেটা দীর্ঘশ্বাস নিই, তার মেকানিজমটা এক্স্যাক্টলি এরকম, এতটা ভালো বা প্রপার নয়। কারণ শরীর এতটা গুছিয়ে করতে পারে না। ও ঠিকঠাকই করে, কিন্তু তার এফেক্টটা এত ভালো হয় না। আচ্ছা, আচ্ছা। আর এতটা হয়তো পরপর 5-7টা সাই ডেফিনেটলি কখনোই হবে না। অনেকটা স্ট্রেস বিল্ড আপ করলে একটাই সাই হয়। একটু স্ট্রেস লেভেলটা নেমে গেলে শরীর আর সেটাকে প্রডিউস করবে না। আবার যখন স্ট্রেসটা একটা লেভেলে যাবে, তখন কি আর একটা সাই হবে। তো তার মানে হচ্ছে এই যে স্ট্রেস অনেকটা বেড়ে গেলে তবেই একটা সাইয়ের প্রশ্ন আসছে, আদারওয়াইজ কিন্তু শরীর ডেলিবারেটলি এরকম কিছু করবে না। তো আমরা যদি ডেলিবারেটলি করি, আমরা যদি হ্যাকটা জানি, আমরা যদি করি, তাহলে আমরা যে কোনো অ্যাংজাইটি থেকে মোটামুটি সেই সময়ের মধ্যে বেরিয়ে আসতে পারবো। তারপর আবার পরে আবার হবে, হবে না এমন না। একটা খারাপ খবর বা যে কোনো একটা নেগেটিভ কিছু মাইন্ডকে বারবার করে নক করবেই। লং টার্মে সেটা থেকে বেরোনোর পথ হয়তো আমরা ভবিষ্যতের এপিসোড গুলোতে ডিসকাস করব, কিন্তু প্রাইমারিলি ওই সময় বেরিয়ে আসার জন্য এটা বেস্ট হ্যাক। আচ্ছা কৌশিক, মনে করো 5টা লোকের মধ্যে বসে আছি, অফিসে বসে আছি, মিটিং চলছে, আহ, কোনো কিছু মানে সোশ্যাল গ্যাদারিং, হোয়াট এভার। তখন আমি এই এই দীর্ঘশ্বাস বা পারা যায় না, সাইটা পারা করতে যায় না, পারবো না। সম্ভব না। তার জন্য কি কোনো ওয়ে আউট আছে, হ্যাঁ, আর সেকেন্ডারি ওয়ে আউট? এটা খুব ভালো প্রশ্ন অ্যাকচুয়ালি। কারণ সোশ্যালি না, এমন কিছু সিচুয়েশন থাকে যখন আমরা ইচ্ছে করলেও ফিজিওলজিক্যাল সাই ইন্টেন্স অ্যাংজাইটির ক্ষেত্রে ইউজ করতে পারবো না। যদি তা না হয়, তাহলে সব থেকে ভালো উপায় যেটা, সেটা হচ্ছে এই যে আমি যে সময় বা যে সিচুয়েশনে ফিজিওলজিক্যাল সাই ইউজ করতে পারছি না, সেই সময়ের জন্য অ্যাটলিস্ট কেউ উঠে ওয়াশরুম যেতেই পারে, তাতে কোনো সমস্যা নেই। ওয়াশরুম তো যে কোনো সময় যাওয়া যায়। ওয়াশরুমে গিয়ে, এখন কেউ বলতে পারেন যে আমি তো ওয়াশরুমে দাঁড়িয়েও ফিজিওলজিক্যাল সাই প্র্যাকটিস করে নিতে পারি, সেটা সম্ভব, টেকনিক্যাল সেটা সম্ভব। কিন্তু আমি আরেকটা ইজিয়ার হ্যাক দিচ্ছি, যেটা মানে শুনতে এতটাই কমন লাগবে যে
তার ইম্পর্টেন্স এত বেশি এটা বোধহয় কেউ ভেবে উঠতে পারবেন না। আচ্ছা এটা কিছুই না, ওয়াশরুমে গিয়ে ওয়াশ বেসিনের ট্যাপটা খুলে যে নর্মাল জলটা বেরিয়ে আসে সেটা নর্মালি ঠান্ডাই হয়, খুব একটা গরম হয় না। তো ওই ঠান্ডা জলটা মুখে বারবার করে স্প্ল্যাশ করে। আচ্ছা এটা না একটা এমন অদ্ভুত জিনিস, এটা আমাদের ভেগাস নার্ভ নিয়ে আমরা পরে ইলাবোরেটলি এপিসোড করবো, অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। এই ভেগাস নার্ভকে অ্যাক্টিভেট করে দেয়। আচ্ছা আর আচ্ছা ভেগাস নার্ভ অ্যাক্টিভেটেড হয়ে গেলে অন্তত সেই সময়ের জন্য স্ট্রেস বেশ কিছুটা রিলিফ হয়ে যায়। ওকে এবার কতটা এক্সটেন্টে, এই এক্সটেন্টের একটা ব্যাপার আছে, দু চারবার দিলেই হবে না। এরকম স্প্ল্যাশ করতে করতে যিনি করছেন তিনি বুঝতে পারবেন তার মুখ থেকে না, আমরা যখন এরকম স্প্ল্যাশ করি নর্মালি তো আমরা দিনে বেশ কয়েকবার করি, এটা যখন করি তখন কিন্তু বলে একটা বেশ আরামের অনুভূতি মুখ থেকে বেরিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ এইটুকু অব্দি অন্তত ওয়েট করতে হবে। আচ্ছা দুবার তিনবার এরকম মুখ থেকে বেরিয়ে এলে তো খুবই ভালো হয়। অন্তত সেইটুকু এক্সটেন্টে একটু স্প্ল্যাশটা কন্টিনিউ করা উচিত, ওকে তাহলে সেই সময়ের মতন ব্যাপারটা ফিক্সড হয়ে যাবে। ওকে মানে এমনি নর্মাল ট্যাপ ওয়াটার নর্মাল যেটা ট্যাপ যেটা ওয়াটার, নর্মাল ট্যাপ ওয়াটার আমরা ধরে নিচ্ছি জলটা সাধারণত রুম টেম্পারেচারের জলের মতোই ঠান্ডাই থাকে। হ্যাঁ একটু হ্যাঁ ঠান্ডা হওয়া প্রয়োজন, না হলে পরে ওই এফেক্টটা আসে না। আচ্ছা আচ্ছা ও এটা তো একটা খুব ইজি ভীষণ হ্যাক ইজি, বললে ভীষণ ইজি এটা। এটা তো আই থিঙ্ক দিস ইজ ইজিয়ার দ্যান দ্য প্রিভিয়াস ওয়ান অফ হ্যাঁ হ্যাঁ, সেই গিভিং অর্থে আউট এ তাই, সাই সেই অর্থে তাই। হ্যাঁ হ্যাঁ এটা অনেক কারণ কেউ অনেক যদি ইজি ব্রিদিং কারেক্ট মেকানিজমটাকে আয়ত্ত করতে না পারেন, অ্যাটলিস্ট এইটুকু তো পারবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা এটা খুবই ভেরি ভেরি ইজি মানে ভীষণ লাইফ সেভিং কনভিনিয়েন্ট, ওই ওই সময় হ্যাঁ উঠে গিয়ে কনভিনিয়েন্ট ওয়াশরুমে হ্যাঁ একটা এক্স্যাক্টলি জলের স্প্ল্যাশ করা। কারণ এক্স্যাক্টলি সত্যি কথা না, দেখা যাবে যে মানুষ খুব কাজের জন্য মুভ করছে, তার অ্যাংজাইটি অত থাকবে না, ফিজিওলজিক্যাল রিজন আছে, তার মন খারাপ লাগতে পারে, কোনো কারণে কিছুক্ষণ ভয়ও লাগতে পারে, কিন্তু সেটা লাস্ট করবে না খুব বেশিক্ষণ। ওই গট ইট মুভমেন্টটা তাকে বাঁচিয়ে দেবে। কিন্তু আমাদের বেশিরভাগ খারাপ খবর আসে যখন আমরা স্টেশনারি থাকি, রাইট বসে থাকি। এই সময়টা খুব মুশকিল, সুতরাং উঠে ওয়াশরুমে গিয়ে মুখে জল স্প্ল্যাশ করা ইজ আ ওয়ান্ডারফুল টেকনিক। আইডিয়াল থিং আইডিয়াল। কারেক্ট খুব ভালো থ্যাংক ইউ আচ্ছা নেক্সট আরেকটা টপিকে যাই একটু টপিকটা চেঞ্জ করি আহ, আমরা দেখেছি যে একটু বয়স বাড়লে অনেকের ডায়াবেটিক হয়ে পড়ে এবং যখন ডায়াবেটিক হয়ে পড়ে তখনই ডাক্তার অবভিয়াসলি বলে এক্সারসাইজ করুন হাঁটুন আহ, কিন্তু অনেকে থাকেন যারা বয়স্ক মানুষ তারা অতটা উঠে হাঁটতে পারা বা আম, আহ, চলা এক্সারসাইজ করা এগুলো করতে পারেন না ইজ দেয়ার আ ওয়ে আউট যে বয়স্ক মানুষ সে a little bit স্টেবল নড়তে বিশেষ পারছেন না হাঁটতে যেতে পারছেন না ইজ দেয়ার আ ওয়ে আউট দেয়ার ইজ। আগে খুব একটা ছিল না, আমি সত্যিই বলছি। অন্তত 15-20 বছর আগে যদি এই প্রশ্নটা আপনি আমায় করতেন, আমি বলতাম খুব একটা অপশন নেই। ওষুধের সঙ্গে সঙ্গে ডাক্তাররা যে হাঁটতে বলেন ডায়াবেটিসের ক্ষেত্রে, প্রায় সব পেশেন্টকে, তার একটা কারণ আছে। তার কারণ এক্সারসাইজ গ্লুকোজ মেটাবলিজমের ক্ষেত্রে এমন ভাবে কাজ করে, ফিজিক্যাল এক্সারসাইজ যাতে কিনা মাসল মুভমেন্ট হয়, এসেনশিয়াল জিনিস, ভীষণ এসেনশিয়াল জিনিস। না হলে আমরা কিছুতেই হাইপার ইনসুলিনেমিয়ার ওই জায়গাটা থেকে বেরোতে পারবো না। যে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে আমরা পরে অনেক কথা বলবো। ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, আজকালকার দিনে ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স একদম খুব বেসিক একটা জিনিস, যার জন্য হয়তো ভবিষ্যতে একজন মানুষ মারা যাবে। এতটাই ইম্পর্টেন্ট জিনিস এগুলো। এত রকম মেটাবলিক ডিসঅর্ডার ক্রিয়েট করে, আমরা দেখি তার হয়তো ম্যানিফেস্টেশন গুলো অন্য অন্য ভাবে আসছে, কিন্তু অ্যাট দ্য বেস লেভেল দ্যাট ওয়াজ দ্য রিজন। তো ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে আমরা পরে এপিসোড করব। কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স কে না শুধু ওষুধ দিয়ে ম্যানেজ করা যায় না, আহ, বা প্রায় যায়ই না বলতে গেলে। কিছু ওষুধ আছে যেগুলো অবশ্য আইআর এর এগেনস্টে কাজ করে, কিন্তু সত্যি কথা বলতে ফিজিক্যাল মুভমেন্টের মতন এত ভালো কোনো কিছু আইআর এর এগেনস্টে কাজ করে না। তো ডাক্তাররা সেই জন্য সবসময় অ্যাডভাইস করেন যে গ্লুকোজের নিডটা যেন শরীরে বাড়ে। তো এক্সারসাইজ গ্লুকোজের নিড বাড়ায় শরীরে। সহজতম এক্সারসাইজ হচ্ছে হাঁটা, সেই জন্য ডাক্তাররা ওটাই অ্যাডভাইস করেন। এইবার খুব বয়স্ক মানুষ বা
অস্টিও আর্থারাইটিসের কারণে হোক বা অন্য যে কোনো কারণেই হোক, তাদের পক্ষে বাইরে হাঁটা সম্ভব হচ্ছে না। এই মানুষরা কি করবেন? তাদের কি তাহলে ডায়াবেটিস ম্যানেজমেন্টের একমাত্র ওষুধ ছাড়া আর কোনো উপায় নেই? আচ্ছা, আমাদের শরীরে সেকেন্ড হার্ট বলে একটা জিনিস, এই টার্মটা বোধহয় গত 5-7 বছর চলছে খুব। 5-7 বছর আগে হলেও এই জিনিসটা ঠিক এই টার্মে আসতো না, সেকেন্ড হার্ট। খুব ক্যাচি টার্ম, এখন অনেকে জেনে হুম গেছেন। হুম। একটা হার্ট তো আমাদের ডেফিনেটলি এখানে। আরেকটা হার্ট শুনলে খুব অদ্ভুত লাগবে, আমাদের পায়ের কাফ মাসল। রিয়েলি? হ্যাঁ, এটা এত ইম্পর্টেন্ট ব্যাপার না, মানে এই ওয়াও। ডিসকভারিটা এগিয়ে দিয়েছে অনেকটা এক্সারসাইজ সায়েন্সকে তো বটেই, মেডিকেল সায়েন্সকে। আমাদের এই কাফ মাসলটা দুটো মেজর মাসল গ্রুপ নিয়ে তৈরি, গ্যাস্ট্রোকনেমিয়াস আর সোলিয়াস। গ্যাস্ট্রোকনেমিয়াসের পোর্শনটা আমরা বাইরে থেকে দেখতে পাই, মানে কাফের যে বিউটিটা আমরা দেখি ওটা মেইনলি গ্যাস্ট্রোকনেমিয়াসের জন্য। সোলিয়াসটা একটু ভেতর দিকে আছে। এই সোলিয়াসকেই আমরা বলছি সেকেন্ড হার্ট। আচ্ছা, কেন না? মানে it is actually a muscle, different name, but behaves like the heart, or contemplates কেন the heart. কেন তার কারণ হচ্ছে হার্টের যে ডাবল সাইকেল আছে, ভেনাস রিটার্ন হয়, যে এই সমস্ত শরীরের যাবতীয় জায়গা থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত অক্সিজেনটাকে আবার হার্টে নিয়ে আসার যে ভেনাস রিটার্নের যে প্রসেসটা আছে, যে থ্রু ভেইন যে ব্লাডটা হার্টে আসছে, সোলিয়াসের যখন কন্ট্রাকশন হয়, এই নিচ থেকে ওপরে ব্লাডটা খুব চমৎকার ভাবে উঠে আসে, Oh, ভেনাস রিটার্নটা খুব ভালোভাবে হয়। এবার ডেফিনেটলি একটা অদ্ভুত জিনিস দেখা যায়, সেটা হচ্ছে সোলিয়াসের একটা নেচার আছে, সোলিয়াস খুব চট করে টায়ার্ড হয় না। আচ্ছা। সোলিয়াস অনেকক্ষণ ধরে কনজিকিউটিভলি পাম্প করতে পারে। যদি কেউ সোলিয়াসকে এভাবে ইউজ করে, আমরা সাধারণত যখন হাঁটি তখন আমাদের ডেফিনেটলি সোলিয়াস কিছুটা পাম্প হয়, পুরোটা হয় না কিন্তু। মানে গ্যাস্ট্রোকনেমিয়া সোলিয়াসের পার্শিয়াল কন্ট্রাকশনই হয় হাঁটার সময়, এর থেকে বেশি আমাদের প্রয়োজন হয়। আচ্ছা। তো সোলিয়াসকে যদি আমরা পুরোপুরি ভাবে কন্ট্রাক্ট করতে পারি বারবার করে, একটা অদ্ভুত জিনিস দেখা গেছে, খুব ইম্পর্টেন্ট কিছু স্টাডি আছে, সেখানে দেখা যাচ্ছে যে প্রায় 52% ব্লাড গ্লুকোজ লেভেল রিডিউস করার ক্ষমতা আছে এই সোলিয়াস পাম্পিং এর, একটা নির্দিষ্ট সময় ধরে যদি করা যায়। Oh, তো তার মানে এই দাঁড়ায় যে তারপরে যে ফলোড আপ হচ্ছে যে স্টাডি গুলো, তারা কিন্তু অলমোস্ট একই রেজাল্ট দিয়েছে, সুতরাং এটাকে আমরা ইগনোর করতে পারবো না আচ্ছা কোনোভাবেই। আচ্ছা আচ্ছা। ফিজিক্যাল এক্সারশন যে এক্সারসাইজে হয় সেটা ডায়াবেটিসের পক্ষে ভালো, এটা সবাই জানে, এর মধ্যে মানে না জানার কিচ্ছু নেই। একজন সাধারণ মানুষও জানেন যদি করা যায় খুবই ভালো ডায়াবেটিসের ক্ষেত্রে। কিন্তু অনেক ক্ষেত্রে সম্ভব হয় না, বিভিন্ন কারণের জন্য সম্ভব হয় না। বয়স একটা কারণ, অস্টিওআর্থারাইটিস বা বিভিন্ন ধরনের আরো কিছু শারীরিক প্রতিবন্ধকতা থাকে, সামাজিক প্রতিবন্ধকতা থাকে, কারোর কারোর যারা বাইরে বেরিয়ে হয়তো খুব বেশি হাঁটতে পারবেন না বা এরকম কিছু করতে পারবেন না। সব থেকে সহজ উপায় হচ্ছে বসে, বাড়িতে বসে জাস্ট সোলিয়াসটা পাম্প করে যাওয়া। এরকম ভাবে জাস্ট বসে, কিছুই করার নেই। এই জিনিস, এই একটা খুব সহজ মুভমেন্ট, যে মুভমেন্টটা যে কেউ যে কোনো বয়সে অনায়াসে করতে পারেন। প্রথম প্রথম একটু কম করেই করবেন, কারণ যেহেতু করার অভ্যেস নেই, সেহেতু হয়তো হঠাৎ করে এটাকে আমরা সোলিয়াস পাম্পিং বা সোলিয়াস পুশ আপ বলি। ও তো মানে জাস্ট জাস্ট বসে জাস্ট on জাস্ট my toes, অন মাই টোজ, আচ্ছা একদমই তাই। আচ্ছা। এবার এটা মানে that easy? দ্যাট ইজ দ্যাট ইজ মানে ভাবা যায় না। ও এটা না যে কোনো মেটাবলিক সিন্ড্রোম, নট অনলি ডায়াবেটিস, হাইপারলিপিডিমিয়া থেকেও খুব ভালোভাবে একটা জায়গায় নিয়ে নিয়ে আসতে পারে। হাইপারলিপিডিমিয়ার ক্ষেত্রে এটা খুব ভালো একটা, মানে আমরা যেটাকে সহজ ভাষায় কোলেস্টেরল হয়েছে বলি, সেই আচ্ছা আচ্ছা সেরকম আচ্ছা। কন্ডিশনের ক্ষেত্রে ইনফ্যাক্ট এটা আমি ভীষণ তোমায় just প্রশ্নটা করতে যে যাচ্ছিলাম। আহ, এটা সেক্ষেত্রে মানে মেটাবলিক সিন্ড্রোম তো এগুলো সবই আর কি, মানে এগুলো সবকিছু না ইন্টার কানেক্টেড হয়ে আছে। আমি ইনসুলিন রেজিস্ট্যান্সের কথা বলেছিলাম সেই কারণের জন্য, যেগুলো ইন্টার কানেক্টেড। তো একটা ঠিক হলে অন্যটাও ঠিক হয়, এবং দেখা যায় ডিস্ট্যান্টলি এটা হাইপার টেনশনও কমাতে পারে। হয়তো হাইপার টেনশনের জন্য এটা ইউজ হয় না অত বেশি, কিন্তু প্রাইমারিলি ডায়াবেটিসের জন্য ইউজ হয়। হাইপারলিপিডিমিয়ার ক্ষেত্রে বেশ ভালো রেজাল্ট দেখা দেখা যাচ্ছে।
ইভেন হাইপার টেনশনের জন্য যদি কেউ ইউজ করেন, একদম নিরাশ হতে হবে না, সেখানেও বেশ কিছুটা রেজাল্ট পাওয়া যাবে। তা এতগুলো বুকে অফ হুম, বেনিফিটস, কিছুই নেই এটার পেছনে, কোনো এক্সারশন নেই, অ্যাবসলিউটলি কোনো বাড়ি এক্সারশন নেই, এক বসে জায়গায় বসে জাস্ট এটা করে যে আরামসে করে যেতে যখন যখন পারবে। সময় পাবেন তখন হ্যাঁ, তখন করে নিন। প্রথম দিকে একটুখানি কম করা ভালো, কারণ যাতে স্টিফনেসটা না আসে, stiffness। কাফ মাসেলের স্টিফনেস। যত প্র্যাকটিস করবেন দেখা যাবে সলিউশন। না, আমি যেটা শুরুতেই বললাম যে প্রপার্টিটা অদ্ভুত, ওর কন্ট্রাকশন প্রপার্টিটা একটু অদ্ভুত, ও সহজে টায়ার্ড হয় না, সহজে ফ্যাটিগড হয় না, তার কারণ আছে কিছু। তো ফলে এটা করে যাওয়া যায় সাধারণভাবে, মানে এবং বেশ কিছু শুনে তো যা মনে হচ্ছে, অফিসে কাজ করতে করতেও করা হ্যাঁ, যায়, যদি কেউ একটু হাতে সময় থাকলেও বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলতে বলতেও করা যায়, correct. যে কোনো কন্ডিশনেই প্রায় করা যায়, মানে একটু মাথায় রেখে যদি করা যায় জিনিসটা এক্সট্রিমলি বেনিফিশিয়াল। Oh, this is wonderful. Thank you so much. Another very fruitful and very easy hack. সেকেন্ড হার্ট অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট হার্টের হেলথে ভালো ভালো রাখে। আমি জাস্ট ওটাই বলছিলাম তোমাকে যে it would complement the Complete. first heart. একদম একদম। থ্যাংক ইউ। আচ্ছা, এখান থেকে এই পায়ের ইস্যুতে আসলাম, তাই আরেকটা এর কাছাকাছির একটা ইস্যু নিয়ে ডিসকাস করি। সায়াটিক পেন নিয়ে আজকাল অনেকে, সবারই মোটামুটি সায়াটিক পেনটা খুব হচ্ছে এবং এটা রিকার করে এই সাডেন এবং ভেরি ইন্টেন্স একটা পেন ফিল করে লোকে। এর এর থেকে রিলিফ পাওয়ার কি কোনো সিম্পল হ্যাক দিতে পারবে? ফিজিক্যাল মেডিসিনে আমরা পেশেন্টদের কাছ থেকে একটা কমপ্লেন শুনি, যেটা আপনি বললেন এক্স্যাক্টলি, যে অ্যাকিউট সায়াটিকা। অ্যাকিউট সায়াটিকা কিরকম হুম, হয়? যখন একজন মানুষ হাঁটছেন কোথাও, তখন হঠাৎ করে ঠিক পায়ের এই পেছন দিকটা, কোমর থেকে হয়তো পায়ের এই পেছন দিকটাতে একটা অ্যাকিউট পেইন শুরু হলো, যেটা এরকম রেডিয়েট করে নিচের দিকে নামলো। মুশকিলটা কি, বাড়ি থাকলে এগুলো সহজে ম্যানেজ করা যায়, কিছু না কিছু মডালিটি আছে। রাস্তায় চলতে চলতে আপনি কি করবেন? কিছু করা যায় না তখন। চলতে গেলেও, চলতে ড্রাইভ গেলে, করতে হ্যাঁ, গেল। ড্রাইভ করতে গেলে এই কন্ডিশনটাতে একটা অ্যাকিউট পেইন যখন স্টার্ট হয়ে যায় সায়াটিকার, সায়াটিকার পেইন কেন হয় তার অজস্র কারণ আছে। আমি সেই অত গভীরে যাচ্ছি না, তার কারণ এগুলো নিয়ে তো আমরা সেপারেটলি এপিসোড হ্যাঁ, করবো, সুতরাং right, absolutely. পিআইভিডি নিয়ে একটা এপিসোড করার আমাদের প্ল্যানিংই আছে। তো তখন আমরা এগুলো ইলাবোরেটলি ডিসকাস করব। হুম, হুম। আমি শুধু একটা হ্যাক বলে দিচ্ছি যে অন দা মুভ কেউ যদি অ্যাকিউট সায়াটিক পেনের শিকার হন, তাহলে তিনি বেরিয়ে আসবেন কি করে? কোথাও একটা সিটিং ফ্যাসিলিটি খুঁজে নিতে হবে। মানে ড্রাইভ করছেন যদি এরকম কন্ডিশন হয়, তাহলে গাড়ির সিটেই। আচ্ছা, আর যদি হাঁটছেন, তাহলে কাছাকাছি কোথাও একটা, যদি কোনো বেঞ্চ পাওয়া যায়, রাস্তার ধারে বসার জায়গা আছে, এমন যে কোনো কিছু, যে কোনো জায়গা হলেই চলবে মোটামুটি, যে কোনো ইভেন জায়গায়। গাছের তলায় অনেক সময় বেদি করা যদি থাকে। ওরকম বেদি হ্যাঁ, থাকে, হ্যাঁ, যদি যদি হ্যাঁ। একটা সিটিং ফেসিলিটি দরকার, যে এইরকম ভাবে যে পায়ে পেইনটা হচ্ছে, অ্যাফেক্টেড লেগকে আনঅ্যাফেক্টেড লেগের ওপর এরকম ভাবে ক্রস করে রাখতে হবে, যেটাকে ফিগার 4 বলা হয়। এই ফিগার 4 কন্ডিশনে জাস্ট পাটাকে এই কন্ডিশনে রেখে একটু সামনের দিকে ঝুঁকতে হবে ফার্স্ট। দেন যেটা করতে হবে সেটা হচ্ছে এই হাত দিয়ে এই পার্টিকুলার নিটাকে অপোজিট চেস্টের দিকে একটু পুল করে নিয়ে আসতে হবে। আচ্ছা, দুটোই খুব একটা বেশি করার দরকার নেই, একটু সামনের দিকে ঝোঁকা, একটু পুল করে নিয়ে আসা। এই যে যখন ঝুঁকলে হ্যাঁ, বা ঝুঁকলাম, হ্যাঁ। তখন হিপটা উঠবে না? না, হিপটা ওঠার কোনো প্রশ্নই আসছে না। আচ্ছা, কমফোর্টেবলি কেউ সিট করবে, করে যেটা করবে সেটা হচ্ছে, হালকা ঝোঁকা। হ্যাঁ, হালকা একটু ঝোঁকা, পিরিফর্মি স্ট্রেচ বলা হয় এটাকে। আর এই পার্টিকুলার নিটাকে উল্টো দিকে চেস্টের দিকে নিয়ে আসা। আচ্ছা, ব্যাস, এটুকু হলেই চলবে। দ্যাটস ইট। দ্যাটস ইট। ফুল রিলিফ। 2 ওয়াও, মিনিট এটুকু করতে পারলে তখনকার মতন রিলিফ হয়ে যাবে। এক্সেলেন্ট, এক্সেলেন্ট হ্যাক। এটা যদি সত্যি করে রিলিফ পান, আমাদেরকে প্লিজ জানাবেন যে হাউ ইউ আর ফিলিং অ্যাবাউট ইট। মানে এটা এটা একটা অসাধারণ সব ইজি ইজি হ্যাকস দিচ্ছে কৌশিক আমাদের। আচ্ছা কৌশিক, নেক্সট আরেকটা জিনিসে যাই। আমি খুব দেখছি আজকাল এটা ডিসকাশন হয় amongst new parents, the people who have just had the wonderful babies.
বা হু আর অ্যাবাউট টু বিকাম প্যারেন্টস, এদের মধ্যে ভীষণ ডিসকাশন হয়, অবভিয়াসলি গিভেন দ্য এনভায়রনমেন্টাল স্ট্রাকচার আজকালকার, যে আমার বাচ্চাটা কেমন করে ইন্টেলিজেন্ট বা ব্রিলিয়েন্ট হবে, হোয়াট ইজ দেয়ার এনি ওয়ে or hack to make a baby intelligent or brilliant for that matter? I would say brilliant. Obviously, আমি যে কোনো প্যারেন্ট সেটা চাইবে তার বাচ্চা ব্রিলিয়েন্ট হোক। হ্যাঁ, নিশ্চয়ই চাই। আমি প্রথমে একটা মিথ ব্রেক করি। আমাদের জেনেটিক্স নিয়ে প্রচুর আশা ভরসা আছে যে পার্টিকুলার একটা জিন বোধহয় ব্রিলিয়ান্স তৈরি করে, করলেও করতে পারে, করে না একেবারে তা নয়, কিন্তু সায়েন্টিফিক স্টাডি গুলো দেখায় যে পরিবেশের প্রভাব জিনের থেকে অনেক বেশি। সঠিক পরিবেশ, বিশেষ করে ঠিক জন্মানোর পরের 5 থেকে 6টা বছর, এগুলো নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো পরে, ওই 5 থেকে 6টা বছর কিভাবে কাটছে তার উপর নির্ভর করে একটা মানুষের মানসিক গঠন, কার্যপদ্ধতি, এই সমস্ত। আচ্ছা, তো সেই কারণের জন্য একটা জিনিস খুব ক্লিয়ারলি বলা উচিত, সেটা হচ্ছে এই যে হ্যাক বলা যেতে পারে এটাকে, কারণ এটা এতটাই সিম্পল যে এটাকে হ্যাক বলা যায়। বা প্রসপেক্টিভ পেরেন্ট যারা, তারা শুনলে হয়তো কিছুটা মজাই পাবেন যে এতটাও কি সহজ। হ্যাঁ, এতটাই সহজ। আচ্ছা, পেরেন্টরা যদি একটু কনসিয়াস থাকেন তাহলে এতটাই সোজা, কিছু না। যদি একটা লাইনে বলতে বলেন তাহলে আমি বলবো 3 বছর বয়সের মধ্যে সেই শিশুটিকে 1000টার মতন ডিফারেন্ট ওয়ার্ড শেখাতে হবে একটা ল্যাঙ্গুয়েজ, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, শিশু জন্মানোর পর প্রিডমিনেন্টলি একটা ল্যাঙ্গুয়েজের এনভায়রনমেন্টে রাখাটা কিন্তু খুব দরকার। যে কোনো একটা, মানে যদি প্যারেন্টরা মাল্টিলিঙ্গুয়াল হয় তাহলে অনেক সময় দেখা যায় যে বেবি কোন ল্যাঙ্গুয়েজটা পিক করবে এটা বুঝে উঠতে পারছে না, সেই কনফিউশনে চুপ করে আছে এবং কথা বলছে না দীর্ঘদিন, মানে কোনো ল্যাঙ্গুয়েজ পিক করেনি তখনো পর্যন্ত, সেটা কিন্তু ডিজাস্ট্রাস হয়। সুতরাং একটা ল্যাঙ্গুয়েজের উপর জোর দেওয়া উচিত। এবার সেই ল্যাঙ্গুয়েজটা, এই এনভায়রনমেন্টটা পেরেন্টসদেরই তৈরি করতে হবে। তারা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে বাড়িতে কমিউনিকেট করবেন, যে কোনো একটা প্রেফার্ড ল্যাঙ্গুয়েজে। মানে এবং মাদার টাং, ইংলিশ হতে পারে, হিন্দি হতে যে পারে। কোনো ভাষা, যে কোনো আচ্ছা, ভাষা, কিন্তু একটা, আচ্ছা, 2-3টে ভাষা যেন একসঙ্গে না না শুনে, তাহলে আচ্ছা, কনফিউশনটা বাড়বে। যত কিন্তু ওই কম। 2-3টে ভাষার একটা প্রসপেক্ট আছে, হিউজ প্রসপেক্ট আছে, সেটা একটু পরের দিকে, আচ্ছা, সেটা আমরা পরে ডিসকাস করবো। আচ্ছা, 2-3টে-4টে ভাষা, মানে সেটা যে কিভাবে একটা মানব শিশুকে ব্রিলিয়ান্ট করে দিতে পারে কল্পনা করা যায় না। got মানে it. ভাষার একটা বিরাট বিরাট রোল আছে ব্রেন ডেভেলপমেন্টের আচ্ছা, ক্ষেত্রে, আচ্ছা, কিন্তু সেটা একটু পরের দিকে। আচ্ছা, একদম নিউবর্ন বেবি যেন একটা ল্যাঙ্গুয়েজে এনভায়রনমেন্টে থাকে, সেই ল্যাঙ্গুয়েজে 3 বছরের মধ্যে, হিসেবটা আমি একটা অ্যাপ্রক্সিমেটলি দিচ্ছি, ওরকম গুনে গুনে 1000টা শব্দ কারোর পক্ষে শেখানো সম্ভব নয়। অ্যাপ্রক্সিমেটলি যেন এটা হয় যে 3 বছরে 500টা খুব হেলদি ধরা হয়, আমি এটাকে ডাবল করে দিচ্ছি 3 বছরে। দৈনন্দিন কথাবার্তাতেই তো 1000টা হ্যাঁ, ওয়ার্ড। মাকে একটু কশাস থাকতে হবে, তার কারণ বাচ্চা না মাকে সব থেকে ট্রাস্ট করে। মা বা মা বলে যাকে ভাবে তাকে অ্যাকচুয়ালি সব থেকে বেশি ট্রাস্ট করে, তার মুখের কথাগুলো বাচ্চা মিমিক করতে চায় ফর সার্ভাইভাল স্ট্র্যাটেজি। ওদের আর তো কোনো কিছু ভাবার উপায় নেই, সার্ভাইভাল স্ট্র্যাটেজিটাই মূল। তো সুতরাং সেটার জন্য ও মাকে সব থেকে ট্রাস্ট করে এবং মায়ের কথাগুলোকে ও প্রাণপণে মিমিক করতে চায়, কারণ হয়তো আশা করে যে এইটা করলে ওর ডিজায়ার জিনিস, যে ফেসিলিটি গুলো ওর পাওয়ার, সেগুলো পাবে। কারণ মানুষের যে সন্তান, তারা সাধারণভাবে অন্যান্য প্রাণীর সন্তানদের থেকে কিন্তু শারীরিকভাবে অনেক দুর্বল হয়। তো সুতরাং তাদের প্রথম দিকে নার্চারিংটা ভীষণ ইম্পর্টেন্ট। তো ওই জন্য ওরা ডেসপারেটলি ল্যাঙ্গুয়েজটা পিক আপ করে কমিউনিকেট করার চেষ্টা করে, যাতে ওরা ডিজায়ার জিনিসগুলো পায়, না হলে ওরা মানে ওই সার্ভাইভালের মোডটা সঠিক থাকবে না। তো সেই কারণে ওরা শিখতেও চায়, যদি আমরা একটা সঠিক এনভায়রনমেন্ট প্রোভাইড করি ওরা শিখতেও চায়। একটা স্পেশাল কাইন্ড ছাড়া, আমি সেই কাইন্ডটা নিয়ে পরে ডিটেলসে আলোচনা করব। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার নিয়ে আমাদের পরে এপিসোড আসবে। তো এটা যেটা হয় সেটা হচ্ছে এই যে সাধারণভাবে 500টা ওয়ার্ডকে 3 বছরের মধ্যে, 500টা ডিফারেন্ট ওয়ার্ডকে 3 বছরের মধ্যে খুব হেলদি ধরা হয়, একটা হেলদি নাম্বার, যাতে খুব ভালোভাবে একজন বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট হচ্ছে। আমি এটাকে ডাবল করলাম 1000, 1000-এর কাছাকাছি গেলেই চলবে।
মায়ের স্টক অফ ওয়ার্ডস একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ যেটা তিনি বাচ্চার সঙ্গে কমিউনিকেট করবেন, তার একটু ভালো থাকলে ভালো হয়। মায়ের স্টক অফ ওয়ার্ডস যত ভালো হবে, সাধারণভাবে আমরা দেখি বাচ্চা তত ব্রিলিয়ান্ট হয়। আচ্ছা এই স্টক অফ ওয়ার্ডসটা মানে উনি ব্যবহার করবেন ডেলিবারেটলি, প্রয়োজন না থাকলেও করবেন, আচ্ছা আচ্ছা জাস্ট টু টিচ দ্য বেবি। যত রকমের ওয়ার্ড ইন্ডিকেট করে করে যে এটার মানে ওই, এটার মানে ওই, ওটার মানে ওই, এটা এই জিনিস, এটা সেই জিনিস করে যত ডিফারেন্ট সেট অফ ওয়ার্ডস বাচ্চাটির মাথায় ঢোকানো যায়, এর থেকে ভালো ব্রেনের এক্সারসাইজ ওই বয়সে হয় না। কোনো কোনো বয়সেই হয় না। আদতে একটা নতুন ল্যাঙ্গুয়েজ শেখার মতন ব্রেনের এক্সারসাইজ খুব কমই আছে। তো যাই হোক, ডিমেনশিয়ার ক্ষেত্রেও ইনফ্যাক্ট এটা ইউজ হয়, একটা নতুন ল্যাঙ্গুয়েজ শেখা ট্রিটমেন্টের ক্ষেত্রে। তো খুব সহজ ভাষায় বাচ্চাকে ব্রিলিয়ান্ট করতে গেলে 3 বছর বয়সের মধ্যে 1000টা ডিফারেন্ট ওয়ার্ড যে কোনো ল্যাঙ্গুয়েজ। এক্সেলেন্ট এক্সেলেন্ট আজকে আই থিঙ্ক উইভ ডিসকাসড ইমেন্স ট্রেজার অফ হ্যাকস। ভীষণ ভালো আলোচনাটা হলো, থ্যাংক ইউ কৌশিক। আজকের মতন আমরা এখানেই শেষ করছি। নেক্সট আমার মনে হয় উই হ্যাভ টু bring back this language thing in brain development. We will bring back. আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। বাই বাই।